আজকে যে টপিকটা পড়াচ্ছি সেটা হচ্ছে টাইরোসিন কাইনেজ রিসেপ্টর ডিপেন্ডেন্ট সেল সিগন্যালিং পাথওয়ে। বা ওটাকে বলা হয় রিসেপ্টর টাইরোসিন কাইনেজ টাইরোসিন কাইনেজ পাথওয়ে। রিসেপ্টর টাইরোসিন কাইনেজকে আমরা আরটিকে বলা হয়। আরটিকে ডিপেন্ডেন্ট পাথওয়েটা আজকে এগোচ্ছি। আরটিকে ডিপেন্ডেন্ট পাথওয়ের ক্ষেত্রে এখানেও ইন্ট্রোডাকশনে কি আসবে? ইট ইজ এ অন টাইপ অফ টাইরোসিন কাইনেজ বা রিসেপ্টর টাইরোসিন কাইনেজ ডিপেন্ডেন্ট সেল সিগন্যালিং পাথওয়ে। তারপরে কোন কোন এজেন্টগুলো এর থ্রু দিয়ে কাজ করে, যে যে লিগ্যান্ডগুলো এর থ্রু দিয়ে কাজ করে তার মধ্যে 1 নম্বর হচ্ছে ইনসুলিন, 2 নম্বর প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর পিজিএফ, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর ইজিএফ, এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর পিডিজিএফ, প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর, প্লেটলেট ডিরাইভ গ্রোথ ফ্যাক্টর, প্লেটলেট ডিরাইভ ফ্যাক্টর। এরকম ভাবে কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর সিএসএফ অন, এই সমস্ত মেটেরিয়ালগুলো আরটিকে থ্রু দিয়ে কাজ করে। তাহলে টাইরোসিন কাইনেজ রিসেপ্টর অন টাইপ অফ, এটা এই সিগন্যালিং পাথওয়েটা হলো টাইরোসিন কাইনেজ রিসেপ্টর ডিপেন্ডেন্ট সেল সিগন্যালিং পাথওয়ে। এই সমস্ত লিগ্যান্ডগুলো এই রিসেপ্টরের থ্রু দিয়ে কাজ করে। আমি দুটো পয়েন্ট বললাম, 3 নম্বর পয়েন্ট কিন্তু এখনো বলিনি। 3 নম্বর পয়েন্ট এই মুহূর্তে বলবো না, পুরো সেল সিগন্যালিং পাথওয়েটা হয়ে যাওয়ার পরে বলবো। হুম। এবার এই রিসেপ্টর ডিপেন্ডেন্ট পাথওয়ের ক্ষেত্রে প্রথমে রিসেপ্টরটা জানতে হবে। রিসেপ্টর সম্বন্ধে, রিসেপ্টরটা কি? এখানেও এই আরটিকে রিসেপ্টর বা রিসেপ্টর টাইরোসিন কাইনেজ, এটা হচ্ছে মনোমারিক। 1 নম্বর হচ্ছে এটা, ইট ইজ এ মনোমারিক স্ট্রাকচার। মনোমারিক ইন্টিগ্রাল প্রোটিন। ইন্টিগ্রাল প্রোটিনিক স্ট্রাকচার। মনোমারিক মানে একটা সাব ইউনিট নিয়ে তৈরি, এটা বোঝা যাচ্ছে। ইন্টিগ্রাল মানে কি, এরা সেল মেমব্রেনের মধ্যে ইনারভেট ফর্মে থাকে। মনোমারিক ইন্টিগ্রাল মানেই তো তাই। ইট ইজ এ মনোমারিক ইন্টিগ্রাল প্রোটিনিক স্ট্রাকচার। তার মানে এই কথাটার মানে ইন্ডিকেট করে এরকম যে এটা হচ্ছে এরকম ধরনের একটা রিসেপ্টর। এইটা এক ধরনের রিসেপ্টর যেটা সেল মেমব্রেনের মধ্যে ইনারভেট ফর্মে থাকে
যার তিনটে সেগমেন্ট নিয়ে তৈরি বা এই তিনটে সেগমেন্টে সাবডিভাইড থাকে আগের মতোই। একটা সেগমেন্টকে আমরা বলছি এক্সট্রা সেলুলার সেগমেন্ট। এই পোর্শনটাকে আমরা বলবো এক্সট্রা সেলুলার সেগমেন্ট, যে সেলের বাইরে, এটা হচ্ছে আউটার সাইড, এইটা হচ্ছে ইনার সাইড। তার রেসপেক্টে এটাকে বলবো এক্সট্রা সেলুলার সেগমেন্ট। সেগমেন্ট এর কাজ কি? লিগ্যান্ড বাইন্ডিং সাইটটা তৈরি করা। এই পোর্শনটায় কি বলবো? এই পোর্শনটা হচ্ছে ট্রান্সমেমব্রেনাস সেগমেন্ট। ট্রান্সমেমব্রেনাস সেগমেন্ট এই পোর্শনটা। মেমব্রেনাস সেগমেন্ট এর কাজ কি? এই রিসেপ্টরটাকে মেমব্রেনের মধ্যে অ্যাঙ্কর করে রাখা বা ধরে রাখা। লাস্টের এইটা যেটা সাইটোপ্লাজমের মধ্যে থাকে, এই পোর্শনটাকে কি বলবো? এটা হচ্ছে সাইটোপ্লাজমিক সেগমেন্ট বা সাইটোপ্লাজমিক সেগমেন্ট। এর কাজ কি? এ ক্যারি করে, এটা একটা এনজাইমিক অ্যাক্টিভিটি, এটা একটা এনজাইমিক অ্যাক্টিভিটি ক্যারি করে। এই অ্যাক্টিভিটিটাকে বলা হয় টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি। এবার একটু পার্থক্য দেখ, জ্যাকস্টার রিসেপ্টরের সঙ্গে এই রিসেপ্টরের কম্পেয়ার কর, সবই এক। খালি জ্যাকস্টার রিসেপ্টরে টাইরোসিন কাইনেজটা অ্যাসোসিয়েটেড ফর্মে ছিল, রিসেপ্টরটা নিজে টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি ক্যারি করছিল না। আমি একটা লাইন লিখেছিলাম যে জ্যাকস্টার রিসেপ্টর ডাজ নট হ্যাভ এনি টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি, এই কথাটা লিখেছিলাম, ঠিক আছে? তো এইখানে কিন্তু ঠিক অন্য কথা। এখানে হচ্ছে ইটস সাইটোপ্লাজমিক ডোমেইন বা সাইটোপ্লাজমিক সেগমেন্ট হ্যাজ এ টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি বা ইট ক্যারি এ টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি। এটা কিন্তু ওর সঙ্গে পার্থক্য। আমি পার্থক্যটা বোঝাতে পারলাম? নর্মালি টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি বা টাইরোসিন কাইনেজ এনজাইমিক অ্যাক্টিভিটি এক্সিস্ট অ্যাজ এ ইনঅ্যাক্টিভ ফর্ম। নর্মাল এটা ইনঅ্যাক্টিভ ফর্মে আছে। আমি এর আগে দেখিয়েছিলাম কোনো এনজাইমিক প্রপার্টি করার সময় আমি কিছু সাইন ইউজ করি। যেমন এই ফর্মটাকে আমি দেখাতে চাইবো এইটা মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ ফর্ম। আমি যখন এই মুখটাকে খুলে দেব, যখন এটাকে এইভাবে লিখবো, তার মানে তোরা বুঝে যাবে এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম। আর এই ফর্মটা মানে হচ্ছে বুঝে যায় এটা হচ্ছে এটাকে বোঝাচ্ছি আমি ইনঅ্যাক্টিভ ফর্ম। এটা দিয়ে বোঝাতে চাইছি যে আমার, তাহলে প্রথম কথা যে রিসেপ্টর টাইরোসিন কাইনেজ এনজাইমটা একটা মোনোমারিক ইন্টিগ্রাল প্রোটিনিক স্ট্রাকচার। ইট হ্যাজ থ্রি সেগমেন্ট: extracellular segment, it carry a ligand binding site, transmembranous segment, it helps to anchor the receptor with cell membrane, cytoplasmic domain, it carry a tyrosine kinase activity. Normally this enzyme activity exists as a inactive form. আমি টাইরোসিন কাইনেজ রিসেপ্টর বা রিসেপ্টর টাইরোসিন কাইনেজ এর স্ট্রাকচারের যে
এটা বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টারগুলো, এটা কি ক্লিয়ার করাতে পারলাম? এই যে টাইরোসিন কাইনেজ রিসেপ্টর, এটা টাইরোসিন কাইনেজ এনজাইম আছে এখানে অ্যাক্টিভিটি, আর এর সাইটোপ্লাজমিক ডোমেইনে এখানে অনেকগুলো টাইরোসিন ক্যারি করে। হ্যাঁ, এখানে অনেকগুলো টাইরোসিন আছে, এইসব জায়গায় অনেকগুলো টাইরোসিন আছে, এটা মাথায় রাখিস। যাই হোক, এবার যে কথাটা বলছি, এখানে করব, করে দিতে হবে। এটা হচ্ছে রিসেপ্টর, এখানে আরেকটা কিছুটা ডিস্টেন্সে আরেকটা রিসেপ্টর আছে। এরও টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি ইনঅ্যাক্টিভ ফর্মে আছে। আগের দিন প্রথমে আমি যেখানে ভুল করেছিলাম, এও ঠিক সেই জায়গাতে ভুল করেছিস। আমাদের কৌশিকী এই মিডলের এগুলো দিসনি, ছবিতে দেখিস জ্যাক স্ট্যাটে। যাই হোক, এবার বক্তব্য হচ্ছে, হঠাৎ করে পরের স্টেপ আসছি, হঠাৎ করে লিগেন্ড চলে এলো। এখানে লিগেন্ড ছিল না, লিগেন্ড বাইন্ডিং সাইটগুলো ফ্রি ছিল। হঠাৎ করে লিগেন্ড চলে এলো। লিগেন্ড চলে আসার সঙ্গে সঙ্গে কি হবে, লিগ্যান্ড রিসেপ্টর কমপ্লেক্স ফর্ম করবে। এটা আমি এখানেই দেখাচ্ছি। হ্যাঁ, এটা এই ফর্ম্যাটটা এখানে দেখানো উচিত ছিল। যাই হোক, লিগ্যান্ড এখানে প্রথমে লিগ্যান্ড বাইন্ড করলো। লিগ্যান্ডটা যখনই বাইন্ড করবে, হ্যাঁ বল। হুম, ওইটাই ওইটাই। আর তোর কিছু লেখা কিছু প্রবলেম আছে। যখনই কোনো লিগ্যান্ড চলে এলো, আফটার অ্যাপিয়ারেন্স অফ স্পেসিফিক লিগ্যান্ড, যখন যখনই লিগ্যান্ড চলে এলো, ধরলাম লিগ্যান্ড এখানে বাইন্ড করে গেল। লিগ্যান্ড বাইন্ড করার সঙ্গে সঙ্গে প্রথম কথা হচ্ছে, এর সাইটোপ্লাজমিক টাইরোসিন এনজাইমিক অ্যাক্টিভিটি দেখ অন হয়ে গেছে, ছবিটা অন করে দিয়েছি। নর্মালি টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি অফ ছিল, এরা ইনঅ্যাক্টিভ ফর্মে ছিল। যখনই লিগন রিসেপ্টর কমপ্লেক্স ফর্ম হলো, সঙ্গে সঙ্গে এনজাইমের কনফরমেশনাল চেঞ্জ, এই রিসেপ্টরের কনফরমেশনাল চেঞ্জ হয়। তার জন্য এর সাইটোপ্লাজমিক টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটিটা অন হয়ে গেল। ওকে, আর টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি অন হয়, পাশাপাশি এখানে আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে রিসেপ্টরের ডাইমারাইজেশন হয়।
আর ডাইমারাইজেশনের জন্য কি হয়, দুটো সাইটোপ্লাজমিক সেগমেন্ট নিয়ারেস্ট রিজিয়নে চলে আসে, এরা কাছাকাছি চলে আসে। তাহলে যে কথাটা বলছি, নর্মালি রিসেপ্টর গুলো মোনোমারিক ফর্মে থাকে, কিন্তু যখনই রিসেপ্টরের সঙ্গে লিগ্যান্ড কমপ্লেক্স ফর্ম করে, কমপ্লেক্স ফর্ম করার সঙ্গে সঙ্গে তিনটে ঘটনা একসঙ্গে হয়। একটা হচ্ছে রিসেপ্টরের কনফরমেশনাল চেঞ্জ হয়, তার জন্য এর সাইটোপ্লাজমিক ইনঅ্যাক্টিভ টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভ টাইরোসিন কাইনেজে কনভার্ট হয়। 2 নম্বর, রিসেপ্টরটা নিয়ারেস্ট রিসেপ্টর ডাইমারাইজেশন হয়। 3 নম্বর, ডাইমারাইজেশন হওয়ার জন্য দুটো ডাইমারাইজ রিসেপ্টরের সাইটোপ্লাজমিক ডোমেইনটা কাছাকাছি আসে, এরা ঠিক কাছাকাছি আসে। হলো, এই জায়গাটা ক্লিয়ার করাতে পারলাম? তাহলে ফার্স্ট পয়েন্টটা এখানে কি দেব? ফার্স্ট পয়েন্টটা আমি লিখব রিসেপ্টর লিগ্যান্ড কমপ্লেক্স ফর্মেশন, একই রকম। কমপ্লেক্স ফর্মেশন যেভাবে অন্যগুলো লিখছে এটাও সেভাবে লিখবি। 2 নম্বরে কি লিখবো? 2 নম্বরে লিখবো রিসেপ্টর ডাইমারাইজেশন। হলো, এবার রিসেপ্টর ডাইমারাইজেশনের ক্ষেত্রে কি হচ্ছে, লিগ্যান্ড বাইন্ড করার জন্য কনফর্মেশনাল চেঞ্জ হলো, তার জন্য এর টাইরোসিন কাইনেজ এনজাইম অ্যাক্টিভিটি অন হলো, রিসেপ্টরের ডাইমারাইজেশন হলো, তার জন্য দুটো সাইটোপ্লাজমিক ডোমেইন কাছাকাছি এলো। এদের দুটো সাইটোপ্লাজমিক ডোমেইনের মিডিলের যে ডিসটেন্স সেটা কমে গেল। ওকে, এর জন্য কি হচ্ছে, এর টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি যখন অন, এরও টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি অন। এবার যখনই এই টাইরোসিন কাইনেজের কাছাকাছি অন্য একটা সেগমেন্টের বা অন্য রিসেপ্টরের টাইরোসিন, এখানে টাইরোসিন মলিকুলগুলো কাছাকাছি আসে, এরা তখন কি করে, এই টাইরোসিন কাইনেজটা একে আর এই টাইরোসিন কাইনেজটা একে কি করে, ফসফোরাইলেট করে। তো পরের স্টেপটা কি, টাইরোসিন কাইনেজ বা রিসেপ্টর ফসফোরাইলেশন। রিসেপ্টরকে যখনই ফসফোরাইলেশন করা হয় তখন বলা হয় রিসেপ্টর অ্যাক্টিভেশন। তাহলে এই স্টেপটাকে বলতে পারি রিসেপ্টর অ্যাক্টিভেশন বা রিসেপ্টর ফসফোরাইলেশন। রিসেপ্টর ফসফোরাইলেশন, তাহলে আমি তিনখানা পয়েন্ট পেলাম, রিসেপ্টর লিগ্যান্ড কমপ্লেক্স ফর্মেশন, রিসেপ্টর ডাইমারাইজেশন আর রিসেপ্টর ফর্মেশন। এই রিসেপ্টর ফসফোরাইলেশনটা এটা কি ধরনের ফসফোরাইলেশন হলো, এখানে রিসেপ্টর ডাইমারাইজেশন কমপ্লেক্সের মধ্যে একটা রিসেপ্টরের কোনো একটা রিসেপ্টরের টাইরোসিন কাইনেজ এনজাইমিক অ্যাক্টিভিটি ফসফোরাইলেট করে অ্যানাদার রিসেপ্টরকে। একটা রিসেপ্টর অন্য একটা রিসেপ্টরকে ফসফোরাইলেট করে। এই ফসফোরাইলেশনটাকে আমরা এখানে এটাকে সিঙ্গেল রিসেপ্টরের রেসপেক্টে ক্রস বলি, কিন্তু পুরো কমপ্লেক্সের রেসপেক্টে বলি সেলফ ফসফোরাইলেশন। যদি পুরো কমপ্লেক্সটাকে ডাইমারটাকে একটা কমপ্লেক্স হিসাবে ধরি তাহলে এটা বলি সেলফ ফসফোরাইলেশন, আর যদি ইউনিক রিসেপ্টর হিসাবে ধরি তাহলে বলতে হবে ক্রস ফসফোরাইলেশন। ওকে, এখানে তোর এটা ক্রস ফসফোরাইলেশন বলতে পারিস, কিছু এসে যায় না। এই তিনটে স্টেপ কি ক্লিয়ার হলো? দেখ,
তার বক্তব্য হচ্ছে এই টাইরোসিন কাইনেজ রিসেপ্টরের ক্ষেত্রে আমি এতটা পাথওয়ে অবধি এলাম, এই পাথওয়েটাকে বলা হয়, এই স্টেপটাকে বলছে রিসেপ্টর ফসফোরাইলেশন বা রিসেপ্টর, এটাকে আবার বলা হয় রিসেপ্টর অ্যাক্টিভেশন। এবার বক্তব্য হচ্ছে এই রিসেপ্টর অ্যাক্টিভেশনের পর এখান থেকে আবার তিনটে পাথওয়ে হতে পারে, তিন ধরনের পাথওয়ে এখান থেকে অ্যাক্টিভেট হতে পারে। এখান থেকে আবার তিন ধরনের পাথওয়ে অ্যাক্টিভেট হয়। হতে পারে একটাকে বলা হয় ম্যাপ কাইনেজ পাথওয়ে, একটাকে বলা হয় PI3 কাইনেজ পাথওয়ে, আর একটাকে বলা হয় IP3 ড্যাগ পাথওয়ে। এটা কিন্তু ওই নর্মাল IP3 যা ড্যাগ ওই ড্যাগ না, এটা অন্য IP3 ড্যাগ। এটাকে বলা হয় টাইরোসিন কাইনেজ ডিপেন্ডেন্ট IP3 ড্যাগ। আর আগেরটা কিন্তু ছিল জি প্রোটিন কাপল রিসেপ্টর ডিপেন্ডেন্ট IP3 ড্যাগ পাথওয়ে। ওকে, দুটো IP3 ড্যাগ পাথওয়ে আলাদা। এটা হচ্ছে টাইরোসিন কাইনেজ এনজাইম ডিপেন্ডেন্ট IP3 ড্যাগ পাথওয়ে। যাই হোক, তাহলে টাইরোসিন কাইনেজ রিসেপ্টর অ্যাক্টিভেট হওয়ার সঙ্গে সঙ্গে আমার তিনটে পাথওয়ে থ্রু দিয়ে ফাইনালি সেলুলার রেসপন্স হতে পারে। এখানে রেসপন্স, সেলুলার রেসপন্স, এটা হচ্ছে ফাইনালি, এটা দিয়ে হতে পারে, এটা দিয়ে হতে পারে, এটা দিয়ে হতে পারে। তাহলে ফাইনালি সেলুলার রেসপন্স এখানে তিনটে পাথওয়ে দিয়ে হতে পারে। তাহলে আমার টাইরোসিন যদি আমার ম্যাপ কাইনেজ দিয়ে হয়, তাহলে এই পাথওয়েটাকে বলবো ম্যাপ কাইনেজ পাথওয়ে। PI3 কাইনেজ দিলে এটাকে বলবো PI3 কাইনেজ পাথওয়ে। IP3 ড্যাগ বললে বলবো এটা টাইরোসিন কাইনেজ ডিপেন্ডেন্ট IP3 ড্যাগ পাথওয়ে। তাহলে এই টাইরোসিন কাইনেজ যে রিসেপ্টর বা রিসেপ্টর টাইরোসিন কাইনেজ যে পাথওয়ে, এর আবার তিনটে সাব ডিভিশন হয়। একটা হচ্ছে ম্যাপ কাইনেজ পাথওয়ে, একটা PI3 কাইনেজ পাথওয়ে, একটা IP3 ড্যাগ পাথওয়ে। আজকে আমি একটা পাথওয়ে করাবো, এই পাথওয়েটা যাচ্ছি, ম্যাপ কাইনেজ পাথওয়ে যাচ্ছি। ম্যাপ কাইনেজ হয়ে গেলে কালকে PI3 কাইনেজ যাব, তারপর IP3 একটা তোরা এমনি নর্মালি জানিস, ওর সঙ্গে সামান্য একটু পার্থক্য, তাহলে এটা হয়ে যাবে। আজকে তাহলে এর মধ্যে খালি ম্যাপ কাইনেজ পাথওয়েটা ঢুকছি। তাহলে ম্যাপ কাইনেজ পাথওয়ের ক্ষেত্রে কিংবা PI3 কাইনেজ পাথওয়ের ক্ষেত্রে কিংবা IP3 ড্যাগ পাথওয়ের ক্ষেত্রে খেয়াল কর, আমার এই ফার্স্ট তিনটে স্টেপ কিন্তু কমন। তিনটে স্টেপের মাধ্যমে কি হয়, রিসেপ্টর অ্যাক্টিভেশন হয়। তিনটের ক্ষেত্রে রিসেপ্টর অ্যাক্টিভেশন না হলে এই তিনটে পাথওয়ে অ্যাক্টিভেট হবে না। তাহলে তিনটে পাথওয়ে অ্যাক্টিভেশনের ক্ষেত্রে আমার ফার্স্ট যেটা রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে এই রিসেপ্টর অ্যাক্টিভেশন করা। আর রিসেপ্টর অ্যাক্টিভেশন এই তিনটে ওয়ের মাধ্যমে, তিনটে স্টেপের মাধ্যমে কমপ্লিটেড হয়। ওকে, তাহলে এই তিনটে স্টেপ অবধি আমি ধরলাম কমপ্লিট হয়ে গেছে বা রিসেপ্টর অ্যাক্টিভেশন হয়ে গেছে। এরপরে আমি ম্যাপ কাইনেজের স্টেপটা যাচ্ছি। কাইনেজের আগে আমি কিছু আনুষঙ্গিক জিনিস জানবো, যেগুলো না হলে ম্যাপ কাইনেজটা বোঝা একটু মুশকিল হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে সেল মেমব্রেনে আরেক ধরনের হাফ ইন্টিগ্রাল প্রোটিন পাওয়া যায়। আমি কিন্তু বলেছিলাম জি প্রোটিন কাপল রিসেপ্টরের ক্ষেত্রে টেট্রামারিক জি প্রোটিনের কথা বলেছিলাম, যেটা জিডিপি বাউন্ডেড একটা প্রোটিন, যেখানে তিনটে সাব ইউনিট থাকে, আলফা, বিটা আর গামা, তাই তো? সেটাকে আমরা কি বলেছিলাম, তিনটে থাকে বলে ট্রাইমারিক বলি, ট্রাইমারিক জি প্রোটিন। হেটেরোটাইমারিক জি, তিনটে আলাদা আলাদা বলে নাম বলা হয় হেটেরোটাইমারিক জি প্রোটিন। ওটা কিন্তু মেমব্রেনের মধ্যে ইনারভেট ফর্মে থাকে, কিন্তু হাফ ইনারভেট, ওটাকে বলা হয় হাফ ইন্টিগ্রাল প্রোটিন। ওইরকম আমি আরেকটা হাফ ইন্টিগ্রাল প্রোটিন করার চেষ্টা করছি। সাপোজ ধরে নাও এখানে আমি আরেকটা প্রোটিন করছি,
এখানে আরেকটা প্রোটিন আমি এখানে করার চেষ্টা করছি। এটা আরেকটা প্রোটিন, যে প্রোটিনটা নাম হচ্ছে র্যাস প্রোটিন, যার সঙ্গে একটা জিডিপি বাউন্ডেড থাকে। জিডিপি আমি আগে বলেছিলাম জিডিপি কিংবা জিটিপি বাউন্ডেড প্রোটিনকে আমরা জি প্রোটিন বলি। তাহলে যেহেতু জিডিপি, তাহলে এটাও একটা জি প্রোটিন। তাহলে এই র্যাস প্রোটিনও অন টাইপ অফ জি প্রোটিন, কিন্তু এই প্রোটিনের একটা সাব ইউনিট থাকে, তাই এটাকে বলা হয় মোনোমারিক জি প্রোটিন। তাহলে র্যাস প্রোটিন ইজ এ অন টাইপ অফ মোনোমারিক জি প্রোটিন। It exists as a half integral form of cell membranous structure. সেল মেমব্রেনাস স্ট্রাকচারের মধ্যে হাফ ইন্টিগ্রাল প্রোটিন হিসাবে এরা কাজ করে বা এক্সিস্ট করে। বুঝতে পারলাম? তাহলে র্যাস প্রোটিন হচ্ছে অন টাইপ অফ জি প্রোটিন। কি ধরনের জি প্রোটিন? জি প্রোটিন মানে সেটা সেটা টেট্রা সেটা টাইমারিকও হতে পারে, মোনোমারিকও হতে পারে। এটা অন টাইপ অফ মোনোমারিক জি প্রোটিন। র্যাস প্রোটিন অন টাইপ অফ মোনোমারিক জি প্রোটিন, যে ইটস কন্টেন অন সিঙ্গেল সাব ইউনিট অফ প্রোটিন, আর এটা একটা জিডিপি ক্যারি করে। আর এরা হাফ ইন্টিগ্রাল প্রোটিন হিসাবে এক্সিস্ট করে কোথায়? সেল মেমব্রেনের স্ট্রাকচারে। কোন দিকে? আউটার সাইড নয়, ইনার সাইডে। ওকে। এই র্যাস যে জিডিপি বা এটা আরেকটা প্রোটিন, এই র্যাস জি প্রোটিন, এই র্যাস জি প্রোটিনটা দুটো ফর্মে এক্সিস্ট করতে পারে। র্যাস জি প্রোটিনটা দুটো ফর্মে এক্সিস্ট করতে পারে। কি ফর্ম? এই র্যাস জিডিপি হতে পারে, আর না হলে এরা হতে পারে র্যাস জিটিপি, জিটিপি বাউন্ডের র্যাস প্রোটিন, না হলে জিডিপি বাউন্ডের র্যাস প্রোটিন। দু রকম ফর্ম হতে পারে। তাহলে র্যাস জি প্রোটিন দুটো ফর্মে এক্সিস্ট করতে পারে সেলে, আইদার জিটিপি বাউন্ডেড না হলে জিডিপি বাউন্ডেড। জিডিপি বাউন্ডেড যে ফর্ম, এটাকে বলা হয় ইনঅ্যাক্টিভ ফর্ম, আর জিটিপি বাউন্ডেড যে র্যাস প্রোটিন, এটাকে বলা হয় অ্যাক্টিভ ফর্ম। তাহলে আমি বললাম সেলের মেমব্রেনে ইনার সাইডে আর এক ধরনের জি প্রোটিনের কথা বললাম। সেই জি প্রোটিনটাকে বলছে মোনোমারিক জি প্রোটিন, নাম বলছে র্যাস জি প্রোটিন। সেই র্যাস জি প্রোটিনটা আমাদের সেই ট্রাইমারিক জি প্রোটিন যেটা আমরা পড়েছি, জি প্রোটিন কাপল রিসেপ্টর, তার মতোই দুটো ফর্মে এক্সিস্ট করে, ইনঅ্যাক্টিভ ফর্ম, অ্যাক্টিভ ফর্ম। ইনঅ্যাক্টিভ ফর্ম কোনটাকে বলি? জিডিপি বাউন্ডেড ফর্মটাকে বলছি ইনঅ্যাক্টিভ ফর্ম, আর জিটিপি বাউন্ডেড ফর্মটাকে বলছি অ্যাক্টিভ ফর্ম। আশা করি ক্লিয়ার। এবার সেলের সাইটোপ্লাজমে এক ধরনের এনজাইম থাকে, সেলের সাইটোপ্লাজমে আর এক ধরনের এনজাইম থাকে, যে এনজাইমটার কাজই হচ্ছে সেলের সাইটোপ্লাজমে আর এক ধরনের এনজাইম থাকে, যে এনজাইমটার কাজই হচ্ছে যদি কোনোভাবে সেলের মধ্যে জিটিপি বাউন্ডেড র্যাস প্রোটিন তৈরি হয়ে যায়, তাকে সঙ্গে সঙ্গে ইনঅ্যাক্টিভ জিডিপি বাউন্ডেড র্যাস প্রোটিনে কনভার্ট করে দেওয়ার জন্য কিছু এনজাইম সাইটোপ্লাজমে সব সময় অ্যাক্টিভেট থাকে। সেই এনজাইমটাকে বলা হয় জি যাকে বলা হয় জিএপি, যার ফুল ফর্ম জিটিপিএইচ অ্যাক্টিভেটিং প্রোটিন।
জিটিপিএজ অ্যাক্টিভেটিং প্রোটিন বলে একটা প্রোটিন সবসময় সেলের সাইটোপ্লাজমে থাকে। এর কাজই হচ্ছে কোনোভাবে যদি সেলের মধ্যে র্যাশ জিটিপি তৈরি হয়ে যায় বা অ্যাক্টিভ জি প্রোটিন অ্যাক্টিভ ফর্মটা তৈরি হয়ে যায়, সেটাকে সঙ্গে সঙ্গে ইনঅ্যাক্টিভ ফর্মে রূপান্তরিত করে দেওয়া। ওকে, এটা কিন্তু অলওয়েজ অ্যাক্টিভেট থাকে কোথায়? সেলের সাইটোপ্লাজমে। তাহলে যদি অ্যাক্সিডেন্টালি কোনোভাবে অ্যাক্টিভ র্যাশ প্রোটিন তৈরি হয়ে যায়, যেহেতু সাইটোপ্লাজমে এ থাকে, ওর জন্য এর লাইফ টাইম খুবই কম হয়। এ খুব জোর 1 মিনিট, খুব জোর 1 মিনিট হয়ে থাকতে পারে। 1 মিনিট হওয়ার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যায়, কিংবা 1 মিনিটের কম। 1 মিনিটের বেশি এর লাইফ টাইম হয় না। কোনোভাবে যদি র্যাশ জি প্রোটিন তৈরি হয়ে যায়, তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে জি প্রোটিনটা জিডিপি বাউন্ডেড প্রোটিনে কনভার্ট হয়ে যায়। এখানে কিভাবে হয়? এটা হাইড্রোলাইসিস হয়, ফসফেটটাকে বের করে দেয়। জিটিপিএজ, আমি এর আগে খেয়াল কর, এর আগে যেটা আমরা জিটিপিএজ অ্যাক্টিভিটি পেয়েছিলাম, সেখানে কিন্তু এই জিটিপিএজ অ্যাক্টিভিটিটা ক্যারি করছিল আলফা সাব ইউনিট নিজে। এখানে কিন্তু এই র্যাশ জি প্রোটিনের কিন্তু জিটিপিএজ অ্যাক্টিভিটি নেই। এর জিটিপিএজ অ্যাক্টিভিটিটা হচ্ছে আদার্স একটা এনজাইম, যে এনজাইমের নাম হচ্ছে জিএপি বা জিটিপিএজ অ্যাক্টিভিটিং প্রোটিন। সেই প্রোটিনটা হচ্ছে সাইটোপ্লাজমিক প্রোটিন। বোঝাতে পারলাম? এবার নেক্সট কথা বলি, আরেক ধরনের এনজাইম থাকে যারা ইনঅ্যাক্টিভ র্যাশ প্রোটিন থাকে, সেই র্যাশ প্রোটিনটাকে জিডিপিটাকে হঠাৎ করে এরা জিটিপি ঢুকিয়ে জিডিপি দিয়ে রিপ্লেস করে দেয়। জিডিপিটাকে আমি অন্য কালি দিয়ে করছি। জিডিপিকে রিপ্লেস করে দেয়। আর একটা এনজাইম এই কাজটা করে। যে এনজাইম এই কাজটা করে, এ তো এক্সচেঞ্জ করে দেয়, জিডিপিটাকে জিটিপি দিয়ে এক্সচেঞ্জ করে। তাই এটা এক এক ধরনের এক্সচেঞ্জিং ফ্যাক্টর। এই এনজাইমটাকে বলা হয় এক্সচেঞ্জিং ফ্যাক্টর। কি এক্সচেঞ্জ করে? জিটিপি, এই জিডিপিটাকে, জিডিপির নর্মাল নাম কি? গুয়ানিন নিউক্লিওটাইড। তাই এটাকে বলা হয় গুয়ানিন নিউক্লিওটাইড এক্সচেঞ্জার ফ্যাক্টর, জিইএফ। তাহলে জিইএফ এর ফুল ফর্ম হচ্ছে, জিইএফ ফুল ফর্ম হচ্ছে গুয়ানিন নিউক্লিওটাইড এক্সচেঞ্জ ফ্যাক্টর। এটা হচ্ছে জিইএফ। তাহলে আরেক ধরনের এনজাইম থাকে সাইটোপ্লাজমে, যে হচ্ছে জিইএফ। যে জিইএফ এর প্রেজেন্সের জন্য জিডিপিটা অ্যাক্টিভ ফর্ম জিটিপি বাউন্ডের র্যাশে রূপান্তরিত হয়। কিন্তু বক্তব্য হচ্ছে এই জিইএফ নর্মালি এক্সিস্ট করে, এটা একটা সাইটোপ্লাজমিক প্রোটিন, নর্মালি এক্সিস্ট করে অ্যাজ এ ইনঅ্যাক্টিভ ফর্ম, অ্যাজ অ্যান ইনঅ্যাক্টিভ ফর্ম। নর্মালি এরা ইনঅ্যাক্টিভ থাকে। নর্মালি এরা ইনঅ্যাক্টিভ থাকার জন্য সেলের মধ্যে র্যাশ সবসময় এক্সিস্ট করে অ্যাজ এ ইনঅ্যাক্টিভ ফর্ম। জিইপি থাকলেই এটা অ্যাক্টিভ ফর্মে যায়, কিন্তু জিইএফটাই নর্মালি ইনঅ্যাক্টিভ থাকে। ওর জন্য র্যাশ প্রোটিন আর কোনোভাবে অ্যাক্টিভ ফর্মে আসে না। যদি কোনোভাবে অ্যাক্সিডেন্টালি কিছু অ্যাক্টিভ ফর্মে চলেও আসে, সেটাকে এই অ্যাক্টিভেট যে জিএপি থাকে, জিটিপিএজ অ্যাক্টিভেটিং যে প্রোটিন থাকে, সেইটাকে আবার ইনঅ্যাক্টিভ ফর্মে করে দেয়। তাহলে নর্মালি সেলের মধ্যে র্যাশ প্রোটিনটা ইনঅ্যাক্টিভ ফর্মে এক্সিস্ট করে। তাহলে র্যাশ প্রোটিনটা দুটো ফর্মে এক্সিস্ট করতে পারে, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। যদি কোনোভাবে অ্যাক্টিভ ফর্মে চলে আসে, তার লাইফ টাইম খুবই কম। আর এটাকে অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ ফর্মে কে কনভার্ট করে? গ্যাপ। আর আর ইনঅ্যাক্টিভকে অ্যাক্টিভ ফর্মে কে কনভার্ট করে? জিইএফ।
নর্মালি জিইএফ বলছি ইনঅ্যাক্টিভ থাকে, যদি কোনো কারণে আমি জিইএফ কে অ্যাক্টিভেট করে দিতে পারি, যদি এটাকে কোনোভাবে অ্যাক্টিভেট করে দিই, সঙ্গে সঙ্গে জিডিপি বাউন্ডের র্যাস প্রোটিনটা অ্যাক্টিভ র্যাস প্রোটিনে কনভার্ট হবে। এতটুকু কথা যা বললাম। অ্যাডাপ্টার হলো এক ধরনের কানেক্টার। এখানে যেমন মোবাইল আর চার্জারের মধ্যে যে কর্ডটা কানেক্ট ক্রিয়েট করে তাকে আমরা বলি অ্যাডাপ্টার। এরকম যে সমস্ত প্রোটিনগুলো এইভাবে একটা প্রোটিন আর একটা প্রোটিনের মধ্যে কানেকশন ক্রিয়েট করে, শুধুমাত্র ফাংশন রোল করে কানেকশনের ক্ষেত্রে, অন্য কোনো এনজাইমিক অ্যাক্টিভিটি ক্যারি করে না, সেই সমস্ত প্রোটিনগুলোকে আমরা বলবো অ্যাডাপ্টার প্রোটিন। তাহলে যে সমস্ত প্রোটিনগুলো অ্যাডাপ্টার হিসাবে কাজ করে তাকে বলবো আমরা অ্যাডাপ্টার প্রোটিন। অ্যাডাপ্টারের কনসেপ্ট আশা করি বুঝতে পারলি, ঠিক আছে? এই কনসেপ্টটুকু হলেই হবে, এরপরে আমি নেক্সট টপিক যাচ্ছি। চলো, আমাদের এই অবধি ছিল। আমরা এটা হচ্ছে এনজাইম অ্যাক্টিভেশন, এই সরি, টাইরোসিন কাইনেজ রিসেপ্টর বা রিসেপ্টর টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভেশন। লিগ্যান্ড বাইন্ড করেছে, ডাইমারাইজেশন হয়েছে, আমার এই টাইরোসিন রেসিডিউসগুলো ক্রস ফসফোরাইলেশনের থ্রু দিয়ে বা অটো ফসফোরাইলেশনের থ্রু দিয়ে এটা ফসফোরাইলেটেড হয়েছে। যে ফসফোরাইলেটেড ফর্মটাকে আমরা কি বলেছি? এই ফসফোরাইলেটেড ফর্মটাকে আমরা বলি অটো ফসফোরাইল, এই কি বলে, রিসেপ্টর অ্যাক্টিভেশন। ওকে, এবার তাহলে টাইরোসিন কাইনেজ বা রিসেপ্টর টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভেট হয়ে গেছে, অ্যাক্টিভেট ফর্ম। আমি বললাম সাইটোপ্লাজমে কিছু প্রোটিন থাকে, যার মধ্যে এক ধরনের প্রোটিন থাকে যাদের দুটো বাইন্ডিং সাইট তারা ক্যারি করে। এরকম দুখানা বাইন্ডিং সাইট, এই বাইন্ডিং সাইটটাকে বলা হয় SH2 বাইন্ডিং সাইট, আর এই দুটো বাইন্ডিং সাইটকে আমরা বলি SH3 বাইন্ডিং সাইট, বা সরি, এগুলোকে ডোমেইন বলে। SH2 ডোমেইন আর SH3 ডোমেইন। ডোমেইন, বাইন্ডিং সাইট নয়। তাহলে সাইটোপ্লাজমে এক ধরনের প্রোটিন পাওয়া যায় যাকে বলা হয়, এগুলোকে ছবিটা আরো গোলই দিয়ে দিলাম এরকম, এগুলো ছোট ছোট গোল দেওয়াই ভালো হবে, গোল দিয়ে দিলাম। সাইটোপ্লাজমে SH2 and SH3 ডোমেইন কন্টেইনিং কিছু সাইটোপ্লাজমিক প্রোটিন থাকে। এই প্রোটিনগুলোকে বলা হয়, এর একটা নাম আছে, এই প্রোটিনগুলোকে বলা হয় GRB2 প্রোটিন। GRB2 প্রোটিন। তাহলে সাইটোপ্লাজমে এক ধরনের প্রোটিন থাকে, কোন প্রোটিনগুলো GRB2? যারা SH2 and SH3 ডোমেইন কন্টেইনিং কিছু সাইটোপ্লাজমিক প্রোটিনগুলো হলো GRB2 প্রোটিন। এক নম্বর কথা। GRB2 protein is a SH2 and SH3 domain containing cytoplasmic protein, এক নম্বর কথা। দু নম্বর কথা হচ্ছে it act as a adapter protein। জেনারেলি এরা অ্যাডাপ্টার প্রোটিন হিসাবে কাজ করে কোথায়? র্যাস ম্যাপ কাইনেজ পাথওয়েতে, বা এই পাথওয়েতে এরা অ্যাডাপ্টার প্রোটিন হিসাবে কাজ করে। ওকে,
নর্মালি কি হয়, নর্মালি এরা ইনঅ্যাক্টিভ ঘুরে বেড়াচ্ছে। আমরা কি জানি, আমরা এর আগে করেছি যেখানেই SH2 ডোমেইন থাকে সেই ডোমেইনটা কি করে ফসফেট বাইন্ডিং সাইট হিসাবে কাজ করে, এটা আমরা জানি। খেয়াল কর, আমরা যখন স্ট্যাট প্রোটিন করেছি সেখানেও বলেছি তার একটা SH2 বাইন্ডিং সাইট থাকে। যখনই কোনো রিসেপ্টর ফসফোরিলেটেড হয় তখন গিয়ে সেখানে ডক করে যায়, কিন্তু ফসফোরিলেশন আগে কিন্তু ও সাইটোপ্লাজমে ঘুরে বেড়ায়। তাহলে এখানেও GRB2 নর্মালি সাইটোপ্লাজমে ঘুরে বেড়াচ্ছে। যখনই রিসেপ্টর ফসফোরিলেটেড হয়ে গেল সঙ্গে সঙ্গে কি করবে, সাইটোপ্লাজমিক GRB2 এবার কি করবে, এসে তার SH2 ডোমেইনের হেল্প নিয়ে SH2 ডোমেইনের হেল্প নিয়ে এ কি করে বাইন্ড করে যাবে। SH2 ডোমেইনের হেল্প নিয়ে বাইন্ড করলো কোথায়, ফসফোরাইলেটেড টাইরোসিন কাইনেজ রিসেপ্টরের সঙ্গে। কে বাইন্ড করছে, GRB2। স্টেপ বাই জিনিসটা বোঝার চেষ্টা কর। প্রথমে সাইটোপ্লাজমে ইনঅ্যাক্টিভ GRB2 ঘুরে বেড়াচ্ছিল, যখনই ফসফোরাইলেটেড হয়ে গেল সঙ্গে সঙ্গে GRB2 ডকিং হয়ে গেল। তাহলে এই স্টেপটাই কি বলবো, 4 নম্বর স্টেপটা হচ্ছে GRB2 ডকিং। তাহলে 4 নম্বর যে স্টেপটা সেটা আসছে আমার এখানে, আমি 4 নম্বর থেকে আসছি, GRB2 বা অ্যাডাপ্টার প্রোটিন ডকিং। তাহলে এখানে কি বলবো, SH2 and SH3 domain containing cytoplasmic protein GRB2 is a one type of SH2 and SH3 domain containing cytoplasmic protein. After phosphorylation of tyrosine kinase receptor বা after activation of tyrosine kinase receptor, GRB2 are docked with phosphorylated tyrosine residues by SH2 domain. বোঝা গেল GRB2 ডকিং। চলো, GRB2 যেমন সাইটোপ্লাজমে ঘুরে বেড়াচ্ছিল, সাইটোপ্লাজমে আরেকটা জিনিস ঘুরে বেড়াচ্ছিল, সেই জিনিসটা হচ্ছে সাইটোপ্লাজমে আরেকটা জিনিস ঘুরে বেড়াচ্ছিল, সেই জিনিসটাকে আমরা বলি আরেকটা প্রোটিন সাইটোপ্লাজমে ঘুরে বেড়াচ্ছিল। এই প্রোটিনটাকে আমরা কি বলি, এই প্রোটিনটা হচ্ছে গুয়ানো নিউক্লিওটাইড এক্সচেঞ্জিং ফ্যাক্টর। নর্মালি এটা ইনঅ্যাক্টিভ ফর্মে ঘুরে বেড়াচ্ছে। এও সাইটোপ্লাজমের প্রোটিন, এই GRB2 ও সাইটোপ্লাজমের প্রোটিন, কিন্তু দুটো স্মল মলিকুলার প্রোটিন, একে অপরে কেউ কারো পাত্তা পায় না। এও এর মতো ঘুরে বেড়ায়, এও এর মতো ঘুরে বেড়ায়, কেউ কারোর সঙ্গে পাত্তা পায় না, এদের সঙ্গে কন্ট্যাক্টটা খুব কম টাইমের জন্য হয়, কোনোভাবে হয় না। ওকে, কিন্তু যখনই GRB2 এখানে ডক হয়, যখনই GRB2 আটকে গেল, এ তো ঘুরছে, ঘুরতে 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 এ তখন কি হয়, সঙ্গে সঙ্গে এবার এই GEF এও ডকিং হবে, এরপরে এও ডক হবে। ডক কার সঙ্গে হবে, GRB2 সঙ্গে ডক হবে। GRB2 কোন সাইটের সঙ্গে,
SH3 ডোমেনের সঙ্গে ডক হবে। তাহলে পরের স্টেপে কি হচ্ছে, যখনই ডক হলো সঙ্গে সঙ্গে এর কনফরমেশনাল চেঞ্জ হলো এবং এর এনজাইমিক অ্যাক্টিভিটিটা অন হয়ে গেল। ওকে, এর এনজাইমিক অ্যাক্টিভিটিটা অন হয়ে গেল। তাহলে পরের স্টেপটা কি হবে, পরের স্টেপটাকে আমি বলবো জিইএফ অ্যাক্টিভেশন। 5 নম্বর, জিইএফ অ্যাক্টিভেশন। GRB2 ডকিং হলো। আফটার GRB2 ডক আফটার GRB2 ডকিং সাইটোপ্লাজমিক জিইএফ প্রোটিন বা গুয়ানিন নিউক্লিওটাইড এক্সচেঞ্জার, ইনঅ্যাক্টিভ গুয়ানিন নিউক্লিওটাইড এক্সচেঞ্জার প্রোটিন ডকড উইথ বাউন্ডেড GRB2 and activate it। এটা হচ্ছে জিইএফ অ্যাক্টিভেশন। সাইটোপ্লাজমিক জিইএফ প্রোটিন GRB2 ডকিং এর পর এই GRB2-র SH3 ডোমেনের সঙ্গে বাইন্ড করে এবং ফাইনালি অ্যাক্টিভেট হয়। আগে বলেছিলাম জিইএফ ইনঅ্যাক্টিভ ফর্মে থাকে। জিইএফ এর কাজ কি, এ র্যাস প্রোটিনের জিডিপিটাকে রিপ্লেস করে জিটিপিতে। এখানে করে এই মেমব্রেনের গায়ে একটা প্রোটিন ঝুলছে যার নাম হচ্ছে র্যাস। র্যাস, যে র্যাসের সঙ্গে বাইন্ড ছিল কে, ঝুলছিল কে, জিডিপি। এর এনজাইমিক অ্যাক্টিভিটি এর এনজাইমিক অ্যাক্টিভিটি এই এনজাইমিক অ্যাক্টিভিটি কি করবে, এই জিডিপিটাকে রিপ্লেস করে দেবে। কি দিয়ে, সাইটোপ্লাজমিক জিটিপি দিয়ে। সাইটোপ্লাজমিক জিটিপি দিয়ে। তাহলে এইটা কিসে কনভার্ট হবে, এই যে র্যাস যেটা ঝুলছে এটা কি হবে, এটা রিপ্লেস হয়ে যাবে জিটিপিতে। তাহলে র্যাস প্রোটিন, এটা হচ্ছে যখনই র্যাস প্রোটিন ইনঅ্যাক্টিভ ছিল জিডিপি ফর্মে, জিটিপি এক্সচেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে র্যাস প্রোটিন কি হবে, অ্যাক্টিভ র্যাস প্রোটিনে কনভার্ট হবে। তাহলে 6 নম্বর পয়েন্ট কি দেবো, র্যাস প্রোটিন অ্যাক্টিভেশন। র্যাস প্রোটিন অ্যাক্টিভেশন। ভালো করে বোঝো, 3খানা পয়েন্ট আবার বলার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে আমার রিসেপ্টর ফসফোরাইলেশন হলো। আফটার রিসেপ্টর ফসফোরাইলেশন তারপরে কি হয়, সাইটোপ্লাজমিক SH2 and SH3 ডোমেন কন্টেইনিং সাইটোপ্লাজমিক GRB2 আর ডকড, এরা ডক হয়ে গেল। পরের স্টেপ জিইএফ অ্যাক্টিভেশন। আফটার ডকিং অফ GRB2 ডকিং এর পর সাইটোপ্লাজমিক ইনঅ্যাক্টিভ GEF ডকড উইথ GRB2 with help of SH3 domain and activate it, এবং এটা অ্যাক্টিভেট হয় জিইএফ। তা জিইএফ অ্যাক্টিভেশন হয়ে গেল। তারপর ড্যাশ প্রোটিন, আফটার জিইএফ অ্যাক্টিভেশন দে এক্সচেঞ্জ মেমব্রেন বাউন্ডেড জিডিপি of RAS protein with help of cytoplasmic GTP, and finally GTP bounded active RAS protein are formed। এটা হলো RAS protein অ্যাক্টিভেশন। তাহলে তোরা আমাকে বল, GRB2 ডকিং
জিইএফ অ্যাক্টিভেশন আর র্যাস প্রোটিন অ্যাক্টিভেশন, এই তিনটে স্টেপ ক্লিয়ার না? কোথাও কোনো কনফিউশন আছে? ইন্ট্রোডাকশনের ক্ষেত্রে তিনখানা কথা বলেছিলাম। একটা বলেছিলাম এটা রিসেপ্টর টাইরোসিন কাইনেজ ডিপেন্ডেন্ট পাথওয়ে। 2 নম্বর, এই রিসেপ্টরের সাইটোপ্লাজমিক ডোমেইনটা কি ক্যারি করে? টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি ক্যারি করে, আর এটা এই লিগ্যান্ডের থ্রু দিয়ে কাজ করে। এখানে আরেকটা কথা অ্যাড করছি, এই রিসেপ্টরের ক্ষেত্রে একটা ইন্টারমিডিয়েট একটা প্রোটিনকে অ্যাক্টিভেশন করে, যাকে বলা হয় ম্যাপ কাইনেজ। এই রিসেপ্টর ডিপেন্ডেন্ট পাথওয়ে থ্রু দিয়ে ম্যাপ কাইনেজ অ্যাক্টিভেশন হয়, এবং এই ম্যাপ কাইনেজের থ্রু দিয়ে স্পেসিফিক সেলুলার রেসপন্সটা ক্রিয়েট হয়। এখানে ম্যাপ কাইনেজটা ঢোকাতে হবে। ম্যাপ কাইনেজটা আমি এর পরের স্টেপে আসবো, এর পরেরটাই ম্যাপ কাইনেজটা আসতো। এখনো ম্যাপ কাইনেজ আমি করলাম না। না হলে ইন্ট্রোডাকশনটা আপাতত ফাঁকাই রাখ, ইন্ট্রোডাকশন বাদ দিয়ে বাকি এই ছখানা স্টেপ বাই স্টেপ লেখার চেষ্টা কর। ওকে? আর এখানে আলাদা করে যে আমি র্যাশের অ্যাক্টিভ র্যাশ, ইনঅ্যাক্টিভ র্যাশ, এটা কিন্তু করিয়েছি খালি বোঝার জন্য, এগুলোর আলাদা করে লেখার দরকার নেই। ওকে? অ্যাডাপ্টার বোর্ড নিয়ে এগুলো বোঝানোর জন্য বলা হয়েছে, এগুলো লেখার জন্য নয়। লেখা হচ্ছে তোমার এই প্রথমে তুমি রিসেপ্টর সম্বন্ধে কথা বলে নেবা, তারপর কতগুলো স্টেপের মাধ্যমে যায়। স্টেপের ক্ষেত্রে ফার্স্ট ছবি আসবে এইটা, 1 নম্বর ছবি এটা, 2 নম্বর ছবি এইটা, এই 2 নম্বর ছবি মানে ওই ওইটা মানে এখানে 2 নম্বর ছবির পরে আসবে এটা। এটা আমার 3 নম্বর ছবি চলে এলো। এই পরপর স্টেপ বাই স্টেপ এগোবে। এখানে আরও তিনখানা স্টেপ আছে, তারপর নিউক্লিয়াসে গিয়ে আমাদের স্পেসিফিক রেসপন্সটা ক্রিয়েট করবে। ওকে? তো ইন্ট্রোডাকশনটা একটু ফাঁকা রাখ, ইন্ট্রোডাকশনটা এই পুরো স্টেপ না করলে মডিফাই করা যাবে না। ওকে? তাহলে তোরা এইটা যা করালাম এটা আপাতত একটু লেখার চেষ্টা কর। ওকে? ঠিক আছে, তাহলে আমি কেটে দিলাম, হ্যাঁ?